আবারও চলে যাবো সরাসরি দেবযানীর কাছে। দেবযানী, ঠিক যেমনটা জানতে চাইছিলাম যে সেখানকার ছবি এখন এই মুহূর্তে কি রয়েছে এবং মুখ্যমন্ত্রী কি বার্তা দিতে পারেন, কি মনে করছেন কর্মী সমর্থকেরা? অভিনেতা, যেটা বলছিলাম যে এই দিনটা তৃণমূল কর্মী সমর্থকদের কাছে একটা আবেগের দিন। তারা এই দিনটায় সাক্ষী থাকার জন্য আগের দিন রাত থেকে তারা এই ধর্মতলা চত্বরে এসে বসে থাকে যে কে কত কাছ থেকে তাদের দলের নেত্রী, তাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখবেন এবং তারা কি বার্তা দেন সেটা শুনবেন। এবারেও ছবিটা একই রকম, তার প্রত্যেক বছর যেটা আমরা দেখি তার কোনো ব্যতিক্রম হয়নি। প্রচুর মানুষ তারা চলে এসেছেন এবং তৃণমূল কংগ্রেস তার দাবি করছে এবার গতবারের রেকর্ড, প্রত্যেকবারই 21শে জুলাই তার রেকর্ড ব্রেক করে এবং 26-এর বিধানসভা নির্বাচনের আগে তাদের এই শেষ 21শে জুলাই সেটা গত কয়েক বছরের 21শে জুলাইয়ের ভিড়ের রেকর্ডকে ছাপিয়ে যাবে। আমি আমার ক্যামেরা পার্সন দেবরাজকে বলবো ছবিটা দেখানোর জন্য। মূল মঞ্চের সামনেই আমরা রয়েছি এবং প্রচুর মানুষ এখন এই মুহূর্তে ধর্মতলা চত্বরে রয়েছে এবং হাইকোর্টের একটা শর্ত রয়েছে, তুমি জানো, 11টার পর থেকে 9টা থেকে 11টা কোনো মিছিল করা যাবে না। ফলে অনেক মিছিলই রাস্তায় আটকে আছে, থমকে গেছে। 11টার পর থেকে আরো অনেক মিছিল, বিভিন্ন জায়গা থেকে আরো অনেক মিছিল এই ধর্মতলা চত্বরের অভিমুখে আবার রওনা দেবে। ফলে এই যা ভিড় দেখতে পাচ্ছ তার থেকে আরো বহু গুণে সেই ভিড় বাড়বে, এমনটাই কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। এবার আসি যে যেহেতু 26-এর বিধানসভা নির্বাচনের আগে এটা তৃণমূল কংগ্রেসের শেষ 21শে জুলাই, সেখানে এবারের এই মঞ্চটা তাৎপর্যপূর্ণ। তার কারণ যেহেতু যেটা বিধানসভা নির্বাচন, বাংলায় আবার ক্ষমতায় আসার একটা লড়াই, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা এই মঞ্চ থেকে কি বার্তা দেন, আর সেদিকে দলের কর্মী সমর্থকরা যেরকম তাকিয়ে রয়েছে, তৃণমূলের কর্মী সমর্থকরা সেরকম বিরোধীরাও তাকিয়ে রয়েছে যে তৃণমূল কংগ্রেস তারা নির্বাচনকে মাথায় রেখে কি পরিকল্পনা করেন বা কি স্লোগান তারা নতুন দেন, সেগুলোর দিকে কিন্তু বিরোধীরা তাকিয়ে রয়েছে। এবং দেখো, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে 26-এর বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনগুলো কিন্তু অনেকগুলো, গত 21শে বিধানসভা নির্বাচন এবং 26-এর বিধানসভা নির্বাচনের মধ্যে অনেকগুলো ঘটনা ঘটে গেছে। তার মধ্যে যেরকম তার দলের একাধিক নেতার গ্রেফতারি রয়েছে, অন্যদিকে আরজিকর কাণ্ড রয়েছে, কসবা কাণ্ড রয়েছে, নিয়োগ দুর্নীতির রায় রয়েছে, কিন্তু তারপরেও তৃণমূল কংগ্রেস উপনির্বাচনে ভালো ফল করেছে। ফলে তৃণমূলের যে এই ইস্যুগুলো কোনোভাবেই ইভিএমে কোনো রকম প্রভাব ফেলবে না, বিরোধীরা যতই এগুলো নিয়ে রাজনীতি করুক না কেন। ফলে আজকে এই ইস্যুগুলো নিয়ে বিরোধীদের মমতা বন্দ্যোপাধ্যায় কি জবাব দেয় সেদিকে নজর থাকবে। এছাড়াও তুমি জানো যে 16 তারিখে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে ভিন রাজ্যে বাঙালিদের যে হেনস্থা হতে হচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলোতে, সেখানে তিনি তার প্রতিবাদে রাস্তায় নেমেছেন এবং সেখানে তিনি রাস্তায় নেমে বিজেপি বিরোধিতার সুর চড়িয়েছেন। ফলে আজকের এই মঞ্চ থেকে বাঙালি অস্মিতায় তিনি তার শান আরও জোরদার করেন কিনা সেদিকেও কিন্তু নজর থাকবে। এছাড়াও প্রধানমন্ত্রী সম্প্রতি কলকাতা দুর্গাপুরে এসে, এ রাজ্যে এসে তিনি তৃণমূলকে আক্রমণ করেছেন, একাধিক ইস্যুতে তিনি প্রশাসনের সমালোচনা করেছেন, রাজ্য সরকারের সমালোচনা করেছেন, এমনকি জয় শ্রীরাম স্লোগানের বদলে জয় মা কালী, জয় মা স্লোগান দিয়েছেন। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় কি সমালোচনা ছুড়ে দেন বা পাল্টা কি জবাব দেয় সেদিকেও কিন্তু নজর থাকবে। ফলে আজকে একের পর এক বিষয় রয়েছে যেটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা তাদের কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেবেন, তার ভোটের রণকৌশল ঠিক করে দেবেন এবং কি কি করতে হবে, কর্মীদের কিছু টাস্কও দিয়ে দেবেন। বিধানসভা নির্বাচনের আগে আরও মানুষের সঙ্গে জনসংযোগ বাড়ানো বা রাজ্যের যে যে প্রকল্পগুলো রয়েছে সেগুলো নিয়ে আরও মানুষের দরজায় যাওয়া, কি কি করতে হবে যাতে মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগটা হয়, আর সেটারও একটা গাইডলাইন তিনি বেঁধে দেবেন। ফলে একদিকে বিরোধীদের তিনি যেরকম আক্রমণ করবেন, অন্যদিকে তার দলের কর্মীদেরও কিছু তিনি শৃঙ্খলার পাঠ দেবেন বা কিছু কর্মসূচি বেঁধে দেবেন, এমনটাই কিন্তু রাজনৈতিক মহল মনে করছে। অভিনন্দন। দেবযানী, খানিকক্ষণ আগে আমরা দেখলাম যে এমপি রচনা ব্যানার্জি তিনি একদম হাসি মুখে তিনি বার্তা দিলেন যে মুখ্যমন্ত্রী এখন কি বলবেন, কি নিয়ে আলোচনা করবেন তিনিও জানেন না, তবে অবশ্যই সেটা জনগণের স্বার্থেই হবে। এক্ষেত্রে আর কাকে কাকে দেখা যাচ্ছে সেখানে?
দেখো, রচনা ব্যানার্জি তো দলের এমপি, দলের প্রত্যেকটা এমপি এমএলএ সবাই আজকের এই মঞ্চে তারা থাকবেন, এখানে অনুষ্ঠানে তারা থাকবেন, ধর্মতলা তাদের দেখা যাবে। এছাড়াও অন্যান্য যারা জনপ্রতিনিধিরা রয়েছে তারাও থাকবেন। আজকে প্রত্যেকে তৃণমূল কর্মী সমর্থকরা তারা প্রত্যেকে এসেছেন, সব স্তরের নেতারা এসেছেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন সেটা শোনার জন্য। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়, যেটা আগেই বলছিলাম অভিনন্দা, যে যেরকম বিরোধীদের তিনি আক্রমণ করবেন, সমালোচনা করবেন, তাদের কটাক্ষের জবাব দেবেন, অন্যদিকে তিনি তার দলের কর্মী সমর্থকদেরও বেশ কিছু গাইডলাইন ঠিক করে দেবেন, রণকৌশল বেঁধে দেবেন 26-এ নির্বাচনে লড়তে গেলে কি কি করতে হবে, কিভাবে মানুষের সঙ্গে যোগাযোগ জনসংযোগ আরও নিবিড় করতে হবে, সাধারণ মানুষের একদম ঘরের লোক হয়ে উঠতে হবে, এবং সেই সঙ্গে কিভাবে দলের মধ্যে শৃঙ্খলা বজায় রাখতে হবে। তার কারণ দলের বিভিন্ন জেলায় আমরা দেখেছি তৃণমূলের নানান গোষ্ঠীকন্দল রয়েছে, যদিও তাদের দাবি যে দল যত বড় হবে ততই একটা সংসারে যেরকম নানান সমস্যা হয় সেরকমই দলের সমস্যা থাকবে। সেই সমস্যা মিটিয়ে সবাই কিভাবে একসঙ্গে হাতে হাত ধরে নির্বাচনে ঝাঁপিয়ে পড়বে, বিধানসভা নির্বাচনে লড়াই করবে, সেই বার্তা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে দেবেন। দেখো, বিজেপির উদ্দেশ্যে তিনি অলরেডি গতকালই তার এই আজকে কি বলবেন তার একটা সুর তিনি বেঁধে দিয়েছেন। আমরা আজকের এই মঞ্চ থেকে হয়তো সেই সুর তিনি মমতা বন্দ্যোপাধ্যায় কতটা চড়াবেন সেটাই দেখার। তার কারণ 16 তারিখে আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই ভিন রাজ্যে বাঙালিরা হেনস্থা হচ্ছে তার প্রতিবাদে তিনি রাস্তায় নেমেছিলেন, এবং সেখানে দাঁড়িয়ে তিনি প্রতিবাদ করেছিলেন যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালিরা সম্মান পায় না, এবং তারা বাঙালি বিদ্বেষী, বাংলা বিদ্বেষী। তিনি সে কারণেই বারবার কেন্দ্রীয় বঞ্চনার কথাও তুলেছেন। আজকেও হয়তো তিনি তার বক্তব্যে কেন্দ্রীয় বঞ্চনার কথা তুলবেন। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল মনে করে যে বিজেপি বাংলাকে তারা বঞ্চনা করছে, এবং সেই কারণেই কেন্দ্রীয় যে বরাদ্দ সেটা বাংলাকে দিচ্ছে না। ফলে সেটা নিয়ে বিধানসভা নির্বাচনের আগে তার আলাদা করে কোনো রকম বিজেপি বিরোধিতায় বা বিজেপি বিরোধী আন্দোলনে কোনো পরিকল্পনা আছে কিনা সেটা হয়তো 21-এর এই মঞ্চ থেকে তিনি একটা বার্তা দিতে পারেন বলে মনে করা হচ্ছে। দেখো, আমরা 16 তারিখ দেখেছিলাম তিনি সিপিএমকেও আক্রমণ করেছিলেন, বলেছিলেন যে সিপিএম শূন্য থেকে মহাশূন্যে চলে গেছে, এবং আজকে এই 21-এর মঞ্চ থেকে সিপিএমের উদ্দেশ্যে তিনি আর কিছু বলেন কিনা, আর কোনো বক্তব্য তিনি রাখেন কিনা সেদিকেও নজর থাকবে। তবে যেটা তোমাকে বললাম যে আজকে বিরোধীদের যেরকম তিনি সমালোচনা করবেন, যেটা তৃণমূল কর্মী সমর্থকরা মনে করছেন, কারণ তারা লাগাতার তৃণমূল কংগ্রেসের কাজকর্ম নিয়ে সমালোচনা করছে, প্রশাসনের সমালোচনা করছে, ফলে তার একটা জবাব আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এই মঞ্চ থেকে দেবেন। এবং আরও একটা বিষয়, আজকে যেহেতু শুভেন্দু অধিকারীর উত্তরকন্যা অভিযান রয়েছে, এই যে বিজেপির কর্মসূচি সেটাকেও কিন্তু কালকেই মমতা বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করেছেন। তিনি বলেছেন যে বিজেপির বা বিরোধীদের যখন কোনো ঘোষিত কর্মসূচি থাকে যেদিনে, সেদিন কিন্তু তৃণমূল কংগ্রেস কোনো পাল্টা কর্মসূচি রাখে না, কিন্তু আজকে এই তৃণমূলের এই মেগা ইভেন্ট, সেই ইভেন্টটাকে খাটো করার জন্য বা নজর ঘোরানোর জন্য বিজেপি একটা আলাদা করে কর্মসূচি নিয়েছে। যদিও তৃণমূল মনে করছে যে তাতে কোনো লাভ নেই, রাজনৈতিক ফায়দা তুলতে পারবে না, তার কারণ এই দিনটা তারা 32-33 বছর ধরে পালন করে আসছে, এবং এইটা কোনো তাদের রাজনৈতিক কর্মসূচি নয়। তারা শহীদ তর্পণ করে এই দিনটাতে, শহীদদের স্মরণ করে, এবং এই যে সমাবেশ সেখানে শহীদের পরিবারও কিন্তু সামিল থাকে। কিন্তু শুভেন্দু অধিকারী আজকে যে কর্মসূচি নিয়েছে সেটা অত্যন্ত একদম আপাতমস্তক রাজনৈতিক, এবং এই যে রাজনীতি সেটা মানুষ ভালো চোখে নেবে না। তবে তোমাকে এটাও বলে রাখি যে এই যে বিজেপির কর্মসূচি আজকে, সেটা নিয়েও কিন্তু একটা দ্বন্দ্ব রয়েছে। তার কারণ একদিকে আজকে শুভেন্দু অধিকারী তিনি উত্তরকন্যা অভিযান করছে, অন্যদিকে দিলীপ ঘোষ তিনি আবার খড়গপুরে শহীদ সমাবেশ করছেন, শহীদ তর্পণ করছেন। সেটা তৃণমূলের পাল্টা যেটা প্রশ্ন উঠছে, রাজনৈতিক মহলে যেটা প্রশ্ন উঠছে, যে দিলীপ ঘোষের এই কর্মসূচি কি তৃণমূলের পাল্টা কর্মসূচি নাকি শুভেন্দু অধিকারীর পাল্টা কর্মসূচি, সেটা নিয়েও কিন্তু তৃণমূল কটাক্ষ করতে ছাড়ছে না। তারা বলছে যে বিজেপির যে কর্মসূচি, বিজেপির কোনো নির্দিষ্ট কোনো কর্মসূচি নেই, তারা তৃণমূলের কর্মসূচিকে, 21-এর কর্মসূচিকে খাটো করার জন্য চেষ্টা করছে, কিন্তু তাদের যে গোষ্ঠী কোন্দল, একদিকে শুভেন্দু অধিকারী উত্তরকন্যা অভিযান
অভিযান করছে, অন্যদিকে দিলীপ ঘোষ আবার খড়গপুরে যেখানে যাদের যে শহীদদের নিয়ে তিনি শহীদ স্মরণ সমাবেশ করছেন, তিনি হয়তো বলছেন যে এরা তৃণমূলের হাতে মার খেয়েছে মেদিনীপুরে, কিন্তু সেই সময় আবার মেদিনীপুরে তখন তৃণমূলের দাপুটে নেতা ছিলেন শুভেন্দু অধিকারী। ফলে তার ইঙ্গিত, দিলীপ ঘোষের ইঙ্গিত কার দিকে, সেটা নিয়েও কিন্তু রাজনৈতিক মহলে নানান চর্চা শুরু হয়েছে। ফলে বিজেপির এই দুটো কর্মসূচিকেই কিন্তু তৃণমূল কংগ্রেস কটাক্ষ করতে ছাড়ছে না। অভিনন্দন।